আপনাকে আপনার মধ্যে আপনি সমস্ত দর্শকদের সালাম এবং শুভেচ্ছা। জামাতে কর্মপরিকল্পনা আমি তার ক্রিয়া না, কিন্তু যতটুকু বুঝি যতটুকু জানি সেটা হচ্ছে, দেখেন কনস্টিটিউশনের আন্ডারে এই সংসদ ডাকার ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ডাকবেন। আপনি জুলাই ইমপ্লিমেন্টেশন অর্ডারে দেখেন, প্রথমে জামাত ইসলামী এনসিপি কেন জুলাইকে সাইন করতে চেয়েছিল না, সেটা তো ইমপ্লিমেন্টেশন কেমন করে হবে সেটা যতক্ষণ পর্যন্ত নির্ধারণ না হয় সেই জন্য তারা সাইন করতে রাজি হয়নি। এবং যখন রাজি হলো সবার শেষে দেখেন তারা কিন্তু এনসিপি সেদিন এসে সাইন করলো, কিসের উপর ভিত্তি করে ইমপ্লিমেন্টেশন কেমন করে হবে তার থেকে। খুব ভালো কথা, আজকে আপনি অর্ডার 10-এ বলা আছে আপনাকে 2টা সংসদ ডাকতে হবে, তাহলে রাষ্ট্রপতি একটা সংসদ ডাকলেন, সংসদ ডাকলেন, পার্লামেন্টারি যে সংসদ সেই সংসদটা ডাকলেন, আর এই সংস্কার কমিশনের সংসদটা ডাকলেন না। এবং এটা বলা আছে এটা ম্যান্ডেটরি কি 30 দিনের মধ্যে আপনাকে ডাকতে হবে। তাহলে ওই জন্য আমি গতকাল বলছিলাম যে আপনি 12 তারিখ হিসাব করে ডাকলেন, যে 12 তারিখে ভোট হয়েছে, 12 তারিখ মানে হচ্ছে 1 মাসের মাথায় ডাকলেন, যাতে বিরোধী দলে মানে সুযোগটাই না পায়, কথাটাই না বলতে পারে। ভাগ্য হলে এটা ফেব্রুয়ারি মাস, সেজন্য 28 ডেজ, ওইখানে 2 দিন আছে বলেই রবিবার দিনটা পাওয়া যাচ্ছে। এখন এই রবিবারের আগ পর্যন্ত বারবার সবাই মিলে এই চিঠি দেওয়া সবকিছুতে বলা হলো যে এবারে প্রথম 180 দিনই হবে হচ্ছে কি সংস্কার কমিশনের অধিবেশন। তাহলে আপনি যে জুলাইকে বললেন, এই রাষ্ট্রপতির ভাষণে জুলাইকে নিয়ে একটা কথা বললেন না, কোনো কিছু করলেন না, আজকে জুলাই অধিবেশন ডাকতেছেন না, আর তাহলে কি প্রধানমন্ত্রী জুলাইকে ধারণ করতেছেন না? যদি ধারণ না করেন তাহলে এই সংসদে দাঁড়িয়ে আমরা কি করব? আমরা কি ঠিক আগের মতো সবাই বলতেছি 72-এর সংবিধানটা ফ্যাসিবাদের একটা কারখানা, ফ্যাসিবাদ তৈরির একটা কাঠামো এই সংবিধানে দেওয়া আছে, সেজন্য 72 সাল থেকে সব সময় কি হয়ে আসতেছে, যে সরকারি আসুক সেই ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে। তো যখন ফ্যাসিবাদ কেউ হচ্ছে তাকে রুখতে গেলে সংবিধান সংস্কার করতে হবে। তাহলে সংবিধান সংস্কার করার জন্য তো এত কিছু হলো, আপনারা মেনেও নিলেন, সাইন পর্যন্ত করলেন, আজকে এসে জুলাইকে আপনারা কি করতে যাচ্ছেন না। আবার আরেকটা জিনিস বলি, একদিকে আপনি বলবেন জুলাই একদম মানে টোটো আমরা বাস্তবায়ন করবো, তাহলে আপনি সংস্কার কমিশনের অধিবেশন না থাকলে আপনি বাস্তবায়নটা করবেন কিভাবে? মানে বলেছে যতটুকু এগ্রি করেছে ততটুকু তারা ততটুকু যদি করেন, আপনি বাকিটুকু যদি নেন, তাহলে আমাদের সেই বক্তব্য এখন ঘুরে বেড়াচ্ছে যে মানে অনলাইনে পাওয়া যাচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে কোনো আলোচনা হয় নাই, এটা তাদের চাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে আপনি গণভোট করলেন কেন, আগে কেন রিড করলেন না? তাহলে আপনি প্রতারণা করতেছেন জাতির সাথে। আপনি তাহলে স্পষ্ট করে ঘোষণা দেন আমরা জুলাই সনদের এই আদেশ মানি না, এবং এই আদেশে বলে যে ভোট হয়েছে গণভোট এবং যে পার্লামেন্ট ইলেকশন, এই দুটা কোনটাই মানি না, তাহলে আপনি অবৈধ। তাহলে এই জাতীয় সংসদ যে আগামী রবিবার থেকে চলবে এটা তো অবৈধ সংসদ। আপনি তো সাইন করলেন রে ভাই, আপনি তো সাইন, তারা মানে এটা কেন অবৈধ? এটা তো সবাই মানে জাতীয় সংসদ। তাহলে মানলে আপনি ডাকতেছেন না কেন? 10 ধারা অনুযায়ী আপনি তাহলে সংসদ অধিবেশন ডাকতেছেন না, যে আপনি মানলেন। তাহলে আবার একটা জিনিস দেখেন, 13 তারিখ সংবিধান অনুযায়ী সব করবে, সেটা তারা বলছে যে সংবিধান লঙ্ঘন করবে না। বিএনপির বক্তব্য যা শুনছি, বিএনপির বক্তব্য কোন সংবিধানের? মাসুদ ভাই আমাদের এই সংবিধানের মধ্যে তো আপনি নাই, এই সংবিধান ইন্টারিম গভর্নমেন্ট আছে নাই, ইন্টারিম গভর্নমেন্ট মাসুদ ভাই এসে দিচ্ছে, এই গণভোট আছে নাই, 29 সালের আগে ভোট আছে নাই, আপনি প্রাইম মিনিস্টার, আপনি একটা স্পিকার সাহেব কোথায় আছে? এটা কিন্তু সাংঘাতিক কোশ্চেন। কিন্তু তারা তো আসলে ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় এটাকে মানে মেনে নিল না, সবাই তো এটাকে আসলে ডক্ট্রিন অফ নেসেসিটি তো না, ডক্ট্রিন অফ নেসেসিটি কনস্টিটিউশন আছে, ডক্ট্রিন অফ নেসেসিটি 106 যে প্রধান বিচারপতির আন্ডারে নিলেন, সেই প্রধান বিচারপতিকে জোর করে সরাই দিলেন কোন কনস্টিটিউশনের আন্ডারে? ও বেচারার কি দোষ? প্রধান বিচারপতি যদি বলেন যে রাষ্ট্রপতি তো একটা পদ, তো প্রধান বিচারপতিও তো একটা পদ, তাকে সরাই দিলেন। শেখ হাসিনা, বুঝলাম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরাই দিলেন, তাহলে মোস্তাকের মতো ওখান থেকে একজন এমপিকে আপনি প্রধানমন্ত্রী বানাতেন কনস্টিটিউশনের মধ্যে থেকে, আপনি কেন প্রধানমন্ত্রী হলেন? তাহলে আপনি প্রধানমন্ত্রী হয়ে মানে ওই যে এটার কথা বলেন না, যতটুকু আমার জন্য তখন কনস্টিটিউশনের মধ্যে, এখন থাকবো কেন? আমি তো একটু থাক পেয়ে গেছি না, তো আমি ফ্যাসিস্ট মনস্টার হতে পারবো না। আবার একটা জিনিস আজকে বলি, আজকে প্রশাসক নিয়োগ দিচ্ছেন আপনি, আবার এই প্রশাসক নিয়োগ দিলেন কোন অর্ডিনেন্সের আন্ডারে? এই অর্ডিনেন্সের তো ইয়া নাই, সংবিধানে কোনো বিধান নাই। প্রশাসন দিলেন তার ইউনিট সরকারের 133টা অর্ডিনেন্স খুব ভালো লাগতেছে, কিন্তু আবার কনস্টিটিউশন অর্ডিনেন্স দেওয়ার ক্ষমতা নাই। কারণ পঞ্চম সংশোধনী রায় কি বলছে? এটা ইউজারপার হয়ে যাবে ইউনুস সাহেব, সেই রায় তো এখনো বহাল, তাহলে ইউজারপারের আদেশগুলো তো সব কি হবে? অবৈধ। আইনি ব্যাখ্যা আপনিও যেমন দিতে পারেন, আর এক পক্ষের আইনজীবী এসে তিনি আসলে যুক্তি খুব শক্ত ব্যাখ্যা হয়তো দিয়ে দিতে পারবেন। মাসুদ ভাই বলুক যে এরা সংবিধানের মধ্যে, এটা পুরাপুরি শোনেন, বিএনপি যেটা করতেছে তারা সংবিধান দোয়াতে এমন প্যাচের মধ্যে নিজেরাই পড়ে যাচ্ছে, এরকম হলে থাকতে পারবে না। তাহলে রাজপথ ছাড়া কোনো গতি নেই, এবং এটা 96 সালে খেয়েছে, রাজপথে যেতে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য, তো ওনারা আবার জুলাইয়ের জন্য যদি যেতে হয় ওই সময় না কোনো টাইম লাইন, এখানে 180 দিন আছে, 180 দিনের মধ্যে করতে হবে। যদি 180 দিনের মধ্যে যদি না করে তাহলে কি হবে? লেজিটিমেসি থাকবে না। আচ্ছা, আমি কি জনাব মাসুদ কামাল আপনার কাছ থেকে এই প্রসঙ্গে শুনতে চাই যে আমার যে হুঁশিয়ারি বহনকে দিচ্ছে সেটা দিয়ে আপনি কি বলবেন? এবং এটা একটু আমি আসলে আজকেও চোখে পড়লো বলে এটা বললাম যে সালাউদ্দিন আহমেদের সেই বক্তব্য সংবিধান সংস্কার কমিশনে কোনো আলোচনা হয়নি, সেটি চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এখন তো সেটি আসলে নথিভুক্ত হয়েছে, সেটির বাস্তবায়ন করা হচ্ছে না, বা এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই হুঁশিয়ারি সম্পর্কে যে জামাত রাজপথে আমার হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি বলছেন সেটি তাদেরকে জিজ্ঞাসা করুন, এটি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মানে সম্পর্কে কোনো কমপ্লিট অ্যান্সার দেন নাই, বলছেন তাদেরকে জিজ্ঞাসা করুন। আপনার কাছে আপনার মূল্য আর কি? দেখেন, একটা বিষয়টা বলি, আমাদের এই সংবিধান নিয়ে, সংবিধানটা এমন ভাবে হ্যান্ডেল করা হয়েছে যে এখন আপনি এটাকে এদিকেও ব্যাখ্যা দিতে পারেন, ওদিকেও ব্যাখ্যা দিতে পারেন। যে সংবিধানটা আমাদের ছিল, আমরা শেখ হাসিনা চলে যাওয়ার সময় যে সংবিধানটা রেখে গিয়েছে, সেই সংবিধানটা কি এখন বর্তমানে এক্সিস্ট করে? অথবা সেই সংবিধান অনুযায়ী কি দেশ চলছে? সেই সংবিধানটা কি পরিবর্তন হয়েছে? বিষয়টা খেয়াল করেন। কিন্তু যদি সেই সংবিধানটা এখনো এক্সিস্ট করে থাকে, সচল থেকে থাকে, জীবিত থেকে থাকে, তাহলে বিএনপির প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, জামাতের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন,
অন্তর্বর্তীকালীন সরকারকে তো অবৈধ বলতেই পারে। খেয়াল করেন তাহলে ওই সংবিধানের কি কি নাই, কোনটা কোনটা তাকে বলছেন যে অমুক অমুক ধারাকে আমি স্থগিত করেছি অথবা পুরো সংবিধানটাকে আমি স্থগিত করেছি, কেউ কে পর্যন্ত বলেছে? বলেনি। অন্তর্বর্তীকালীন শুরু থেকেই পর্যন্ত প্রতিজ্ঞা করেছিল যে বলার জন্য যে আমাদের এই সরকারটা সাংবিধানিক সরকার, একটা সাংবিধানিক সরকারের প্রধান দায়িত্ব রাখে সংবিধানকে সমুন্নত রাখা। অন্তর্বর্তী সরকারকে সংবিধানকে সমুন্নত রেখেছে? রাখেনি তো। প্রত্যেকটা জায়গায় এখন আপনি যত দিন সামনের দিকে যাবেন তত এই জটিলতা বাড়তে থাকবে। জামাত যে কাজটা করতে চাচ্ছে এখন মাঠে নামবে। একটু আমি একটা লাইন যুক্ত করে থাকি, সংবিধানের উপরে এত কথা বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে সংবিধান পুরোপুরি মেনেছে, তখন আমরা আসলে এক বাক্যে বলছি না মানে নাই, মানে সংবিধান তো কেউই মানে ধরে। তার আগে শেখ হাসিনা সরকার, তার আমলেও বহু সংবিধান লঙ্ঘন হয়েছে। তার মানে কি আসলে সংবিধানটার মানে প্রভিশন গুলো বাতিল হয়ে গেছে, মানে লঙ্ঘন হয়েছে বলে সেটা অন্তর্বর্তী সরকারের আমলেও হয়েছে? এখন মানে যদি আপনি বলছেন যে গোজামিল যে আছে সেটা মানলে পুরোটা মানতে হবে, না মানলে কিছু মানা যাবে না, সেটা এরকম না মানলে কিছু মানা যাবে না তা বলি না, কিন্তু তবে পুরোটাই মানতে হবে। এখন বলবেন আপনি যে একটা খুব প্রচলিত একটা শব্দ আছে যে ডক্ট্রিন অফ মিসজিড, ওইটাও ঠিক। এখন সময় প্রয়োজন হবে ঠিক। আমি একটু ছোট্ট একটি এক্সাম্পল দিই আপনাকে। ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার পাশে এক সুন্দরী মহিলা হাঁটতেছে, হঠাৎ করে আমি দেখলাম যে মহিলার সামনে একটা কাদা মাখা নর্দমার মতো আছে, বাট উনি খেয়াল করেন নাই। উনি খেয়াল না করে ওখানে পা দিতে যাচ্ছিলেন, আমি চট করে ওনার হাত ধরে টান দিয়ে নাকি ওখানে পা দিতে আটকালাম। আমি কিন্তু সময়ের প্রয়োজনে ওনাকে বাঁচালাম, তাই না? এখন এটা যদি আপনি সাপোর্ট করেন, আর আমি যে কোনো মহিলা দেখলে হাত ধরে টান দেই, তাহলে ওইটাকে ডক্টর অফ দিতে হবে? হবে না। আমি যদি বলি তখন ধরলাম, তখন তো কিছু বলেন নাই ভাই, তখন তো প্রশংসা করছেন, এখন কোনো প্রশংসা করছেন না, এখন কেন আমাকে চট থাপড় মারতেছেন? সবসময় হবে না কথা। আমি এটাই বলছি যে সময়ের প্রয়োজনটা এক একজন একইভাবে ফিল করতেছে। একজন বলতেছে সময়ের প্রয়োজনে ইলেকশন হচ্ছে, সময়ের প্রয়োজনে গণভোট হচ্ছে, সময়ের প্রয়োজনে অমুকটা হচ্ছে, সবই হচ্ছে। আবার যখন নাকি যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হচ্ছে এবং তার যখন মেম্বার হিসেবে শপথ দিতে বলা হয়, তখন মানে এটা তবে সংবিধানের আইন নিব না। যার যার সুবিধা অনুযায়ী সে সংবিধানটাকে ব্যবহার করতেছে। আপনার কি করবেন? তবে আমি একটা কথা বলেছিলেন, এইগুলো আলোচনা করলে সারাদিন আলোচনা করতে পারবেন, কোনো সমাধান নাই। কিন্তু যে দিন উপদেষ্টা হওয়ার পর নাহিদ ইসলাম বললেন যে আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি না, সেদিন বললেন। যেদিন মাহফুজ আলম বঙ্গভবন থেকে শপথ দিয়ে ওইখানে বসে বঙ্গবন্ধুর ছবি দেওয়া থেকে নামালেন, ওই দিনই তো সংবিধান লঙ্ঘন করলেন কিনা? এবং ওইটা নিয়ে কি পরবর্তী কোনো সময় মামলা হতে পারে না? পারে, কিন্তু সংবিধান লঙ্ঘনটা মামলা হতে পারে। এখন এইগুলো ধরলে অনেক কিছু, আপনি বলেন আমি ধরবো না, ধরেন না, কোনো সমস্যা তো নাই, এটা তো মহাভারত অসুস্থ হয়ে যাবে না। বিষয়টা হচ্ছে আমি বলি আপনাকে, মানে যে কাজগুলি জামাত আমাদের বলছে বক্তব্যটা ওইভাবে ধরাধরি করলে জামাত যে পদক্ষেপ নিচ্ছে তা এটা নিতে পারে, লজিক আছে। বিএনপি যে কাজটা করতেছে, বিএনপির লজিক আছে। এখন লজিক্যাল থেকে মারামারি করে সমাধানটা কি? আমার বক্তব্যটা হলো কি, সমাধানটা কি? এই মুহূর্তে সবচেয়ে বড় সমাধান হলো যত শীঘ্র সম্ভব সংবিধানটাকে পরিবর্তন করে একটা জায়গায় নিয়ে আসা। এগুলো সমাধান, যত দ্রুত সম্ভব একটা জায়গায় নিয়ে আসা এবং আনার পর তারপর সেই সংবিধানকে আপনারা সবাই মেনে চলবেন। তখন আমরা বলবো এটা তো আপনাদের সংবিধান, এটা আপনারা সবাই মেনে চলেন। এই হলো যে সমাধান। এখন এই সমাধানের এটা সবাই মানবে, মানার পর আমরা বলবে যে কিভাবে সমাধান করবো, কিভাবে আমি সংশোধন করবো, এটাকে আবার আলোচনা কিন্তু চলতে থাকুক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আলোচনা করতে যে প্লিজ পাবলিককে ডিস্টার্ব করেন আপনারা। আমরা কিন্তু রাজনৈতিক শক্তির উপর ভরসা করতেছি, কি জামাত, কি এনসিপি, কি বিএনপি, আমরা কিন্তু পলিটিক্যাল যে ফোর্স তার উপর ডিপেন্ড করতেছি। আমরা যারা জনগণ আছে আমরা বলতেছি যে আপনারা দেশটাকে চালান। এখন আপনারা যদি মারামারি করেন আমাদের মধ্যে কি হবে? আমরা কিন্তু রাজনৈতিক শক্তির উপর আস্থা হারিয়ে ফেলবো। সেটা কিন্তু ওটা যেন না। আমার কথা হচ্ছে আপনারা লজিক আলোচনা করেন, কথা বলেন, তর্ক করেন, সব করেন, কিন্তু এখনো সময় আছে ওই সংসদ ভবনের ভেতরে করেন ভাই। এমন কিছু ঘটে নাই যেটা নিয়ে রাজপথে মারামারি করতে হবে, পাবলিককে বোঝাতে হবে যে মানি না মানবো না। বিএনপির জামাত তো, তাই না? এদের মধ্যে কিন্তু নীতিগত যোজন দূরত্ব না রে ভাই। এরা তো অনেক দিন একসঙ্গে ছিল, একবারে বসবাস করছে। এখন পলিটিক্যাল কারণে অনেক জায়গায় বিরক্ত আছে, থাকবে, দুটো আলাদা দল। আলোচনা করেই সমাধানের পরামর্শ আপনার। জি, ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কাছে আমরা তাহলে কি আপনার জাস্ট একটা ধারণা শুনতে চাই। ব্যারিস্টার শাহরিয়ার, আপনি ফ্রেমের বাইরে চলে যাচ্ছেন। হ্যাঁ, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আপনি লক্ষণ যা দেখতে পাচ্ছেন তাতে মনে হয়, নাকি আসলে সত্যি সত্যি ওই যে পাবলিককে ডিস্টার্ব করার মতো কোনো পরিস্থিতি, মানে আসলে রাজপথে আন্দোলন হয়তো পাবলিককে ডিস্টার্ব হয়, সেরকম দিকে আসলে যাচ্ছে? শুনতে পাচ্ছি না। সরি, মাসুদ কামাল ভাই তার উত্তরের মধ্যে দিয়ে দিয়েছেন কি? মাসুদ কামাল ভাই বলেন সংবিধান পরিবর্তন করতে হবে। আপনি যদি সংবিধানের মধ্যে থাকেন সংবিধানে হাত দিতে পারবেন না। 7 ক অনুযায়ী সংবিধানে হাত দিতে পারবেন না, বলা আছে এই সংবিধানে কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে এখন সালাউদ্দিন সাহেবকে আমি বলি, উনি বলতেছেন জুলাই সবকিছু আমি মানবো সংবিধানের মধ্যে থেকে। সংবিধানের মধ্যে থেকে আপনি সংবিধানের একটা সেমি কলম পর্যন্ত পরিবর্তন করতে পারবেন না। তাহলে যে মাসুদ কামাল ভাই যেটা বললো যে ধরে নেন আপনি আন্দোলন সব সমঝোতা, তো সমঝোতাই তো জুলাই সনদ। তাহলে আপনি এই সংবিধানের মধ্যে থেকে বলা এখনকার সংবিধানে একটা সেমিকলমও চেঞ্জ করতে পারবেন না। তাহলে এখন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, এই কথা কিভাবে বিশ্বাস করবো? দ্বিতীয় কথা, অতীত ইতিহাস থেকে তো আমরা বিশ্বাস করি 3 দলীয় রূপরেখা ছিল 1990 সালে, আপনি বাস্তবায়ন করেননি। ক্যাটেগরি গভর্নমেন্টের মাধ্যমে আপনি নির্বাচিত হয়ে আসছিলেন, আপনি সেটা বিল দিছে সমস্ত রাজনৈতিক দল, আপনি বিল উপস্থাপন করতে দেননি পর্যন্ত কি পার্লামেন্টে।
তত্ত্বাবধায়ক সরকার বিল তো জামাত ইসলাম, আওয়ামী লীগ সবাই দিয়েছিলেন, সেই বিল তো উপস্থাপনই করতে দেননি। তারই পরিপ্রেক্ষিতে কি হলো, ফেব্রুয়ারি মাসে ইলেকশন বর্জন করা হলো, তারপরে তো জুনে ইলেকশন হলো, তাই না? তাহলে আপনি একটা জিনিস বলেন, আপনি যে কথাটা বলবেন এটা তো লজিক্যাল হতে হবে, ট্রাস্টেড হতে হবে। ট্রাস্ট ওয়ার্দি না হলে এখানে জুলাই সনদের একটা সেমিকলম বাদ দিতে গেলে মাসুদ খান ফাইক আগে কি বললো, সংবিধান সাসপেন্ড করতে হবে। সংবিধান উনি সাসপেন্ড করবেন না বলেই দিচ্ছেন। এবং ওই যে বারবার বলে মুসলেখাটা কোথায় থেকে আসলো? যদি আপনি সংবিধান সত্যিই জুলাই সনদ চাইতেন তাহলে আপনি কি করতে পারতেন? এই অধিবেশন ডাকতে পারতেন। ডাকলে আপনার ক্ষতিটা কি ছিল? দেখে আপনি বলেন যে এইগুলোতে আমি কি দিছি, নোট অফ ডিসেন্ট দিছি, এবং এই নোট অফ ডিসেন্টের এগুলোতে আমার পক্ষে এই কারণে মানা সম্ভব না। আপনি আলোচনা করেন, আপনি তো আলোচনার টেবিলে বন্ধ করে দিচ্ছেন। এবং আপনি একটা কি করবেন, এই করে কাল ক্ষেপণ কেন সংসদে এটার পক্ষে আলোচনা করা সম্ভব না? কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো বলছেন যে সংসদে আলোচনা হতে পারে না, সাথে কথা বলছে যে সেমি কমলম পর্যন্ত চেঞ্জ করা যাবে না সংবিধানের। তাহলে আপনি বিশ্বাসঘাতক হতেন। ভাই তো খালি বললো যে ছবি নামানা, এই ছবি নামানোর কথা বলি যে এখনো তো চারে আছে যে ছবি টানাতে হবে, শেখ সাহেবের ছবি তো কোথাও নাই। আপনি তো প্রতিমুহূর্তে সংবিধান পরিবর্তন সাথে কথা বলা থাকলেও মানে সংবিধান পরিবর্তন কিভাবে করতে হবে সেই বিধানটা তো সংবিধানেই আছে, পরিবর্তনের বিধান তো আছে। না বিধান আছে, সেই বিধান তো কার্যকর হবে না, কারণ মূল স্ট্রাকচার তো চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হাত দিচ্ছেন সেখানে তো আপনি পারতেছেন না 142 দিয়ে, কারণ জুলাই সনদে আপনি যা যা বলছেন সেটা তো মূল স্ট্রাকচার চেঞ্জ করলেন। 91 সালে আপনি কেন রেফারেন্ডাম দিছিলেন? শারীর ভাই, জি ভাই। শারীর ভাই একটা কথা, ধরেন আমরা মূল স্ট্রাকচার চেঞ্জ করতে পারবো না যতক্ষণ সাথের ক আছে, তাহলে প্রথমে সাথের কটাই চেঞ্জ করবো, বাদ দিলে কেমন হয়? সাথে কথা আপনি বাদ দিবেন কিভাবে? ওটা তো ইয়ার মধ্যে চলে গেল, ওটা ওই মূলনীতির মধ্যে চলে গেল, যেটা বলে দিলে যে এটা কোনোদিন বাদ দেওয়া যাবে না। ওইখানে তো প্রস্তাবনা দাও, বাদ দেওয়া যাবে না, হাতে দিতে পারবেন না। মূল হিসেবে সাতের কথা আপনি বাদ দিবেন। কিন্তু ওই যে পার্লামেন্টের সভরেন্টি পরে পার্লামেন্টকে তো বাইন্ড করতে পারবে না, তারা তো তাদের মতো করে সংবিধান পরিবর্তনের নিয়ম অনুযায়ী সংবিধান পরিবর্তন না, এইখানে হচ্ছে যে কেশবানন্দ ভারতীর কথা, বেসিক স্ট্রাকচার পারবেন, সেজন্য এই অ্যামেন্ডমেন্ট কেসে কি বলে দিল, ও যে সংসদে কি বললেন, পার্লামেন্টে অ্যাবসলিউট মেজরিটি দিয়ে আপনি কি করছিলেন এরশাদ সাহেব? হাইকোর্ট দিয়েছিলাম বেঞ্চ, অ্যাপিলেট ডিভিশন কি বললো যে মূল স্ট্রাকচারে হাত দেওয়া যাবে না, যে 7 ক পড়ে গেছে মূল স্ট্রাকচারের মধ্যে। আপনি সেকেন্ড কথা, সাতের ক যখন পরবর্তীতে আনা হয়েছে এটা তো মূল সংবিধানে ছিল না, তাহলে পরবর্তীতে বাদও দেওয়া যাবে যাবে না? না তা যাবে না, ওই যে মূল স্ট্রাকচার না, 2/3 মেজরিটিতে বাদ দেওয়া যাবে না, এটা সংবিধান, সেজন্য সংবিধান আপনাকে বাদ দিতে হবে। আপনাকে এই জন্য বললাম এই সংবিধান স্ক্র্যাপ করা ছাড়া এই সংবিধানে আর আপনার হাত দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা তাহলে শারীর ভাই আমি কথা বলি, আপনি আমাকে বলেন শারীর ভাই আপনার কাছে কি মনে হচ্ছে বিএনপি আসলে কি চায়? বিএনপি চায় কি, যেভাবে আগে চালায় আসছে, শোনেন আপনাকে বিএনপি যে কার্বন কপি হয়ে যাচ্ছে আওয়ামী লীগের, ওই সুবিধাতে যে যায় মানে লঙ্কায় সেই হয় রাবণ, সেই পরিস্থিতিতে সে চালাতে চাচ্ছে। সেই সংবিধানে কেন দোয়া দিচ্ছে? আজকে প্রশাসক থেকে নিয়োগ করা থেকে শুরু করে যা যা করতেছে, এটা তো সংস্কার হলে আর পারবে না। আপনি এটা জিনিস দেখেন, এই কমিশনের রিপোর্টগুলো কিভাবে ইন্ডোর্স করবেন আপনি? আপনি যে সব জায়গা থেকে এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে সরাই দিলেন কিভাবে? আলোচনা করা ছাড়া। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরাই দিলেন কিভাবে? পুলিশ কমিশনকে কিভাবে আপনি করবেন? আপনি ওটা বাদ দেন, আপনার সাংবাদিকদের যে নিউজ বোর্ডের যে ইয়াটা প্রস্তাবনা সেটা আপনি বাস্তবায়ন করবেন কি? কিছুই করবেন। আপনি 5 বছর গোলেমালে চালাই দিতে চাচ্ছেন, এবার তো তা হবে না। এবং এই জন্য কথা হলো যে আমি আপনি গতকাল একটা কথা বলছিলাম যে বিভেদ তৈরি করা, এই যে রাজনীতি, প্রথম কথা হলো যে আপনি আলোচনার মধ্যে আলোচনা তো করলেন রে ভাই, 200 কতদিন তাহলে এই আলোচনায় গেলেন কেন? আপনি বলতেন না এই আলোচনায় যাবো না, আলোচনায় গেলেন, সাইন করলেন, তারপর আপনি আবার বলছেন কি আপনার সাথে নাকি হিপোক্রেসি করা হয়েছে, যেগুলো আলোচনা হয়নি সেগুলো বাইরে ছিল। তাহলে আপনি রিটটা ইলেকশন আগে ফাইল করলেন না কেন? যে না রেফারেন্ডাম হবে না, খালি পার্লামেন্টে ইলেকশন হবে। আপনি তো বৃহৎ দল, আপনি ব্যাখ্যা আছে তাদের তো এখানে একটা ব্যাখ্যা আছে যে সেটি করলে হয়তো বা এটা নিয়ে খুব বেশি আলোচনায় গেলে মানে আরেকটা কেওস তৈরি হতো, ফলে ভোট হতো না, নির্বাচন। তার মানে তাহলে আপনি একটা প্রতারণা করলেন, আপনি একটু অল্টারনেটিভ ওয়েতে আপনারাও তো তাহলে তারা তো পাল্টা বলতে পারে না যে আপনারা ব্ল্যাকমেল করছেন, যে এটা মানতে হবে, না মানলে ভোট নাই, দুই পক্ষের একটা আলাদা না তা হবে না। আমি তো সাইন যেটা করছেন কন্ট্রাক্ট, ইউ আর বাইং, আপনি তো ওই কন্ট্রাক্টের আন্ডারে আসলেন। হাফিজ সাহেব যে কথাটা বলছিলেন কন্ট্রাক্টের টার্মসে কিছু কিছু পরিবর্তন হয়ে গেল, তাহলে তো সেই কন্ট্রাক্টে না টার্মস কিভাবে পরিবর্তন হলো? আপনি তো আলোচনা ছাড়াই যেটা হয়ে গেল, যেটা বলাই হয় না সেটা বসে গেল। আপনি তো এই দেখেন এখানে কথাটা প্রথমে কি ছিল যে 180 দিনের মধ্যে অটোমেটিকলি বাস্তবায়ন হবে। বিএনপি যখন বললো না অটোমেটিক হবে না, আপনি রেফারেন্ডাম দেন, 180 দিন দেন, যা ভোট হবে তার উপর ভিত্তি করে হবে, তখন তো অটোমেটিক বাস্তবায়ন শব্দটাকে সরাই ফেলে দিলেন। আজকে আপনি যদি এই থেকে বলতেছি কনস্টিটিউশনের মধ্যে থেকে ভাই জুলাইয়ের 1টা কি 4 মধ্যে ইনকর্পোরেট করা সম্ভব? কারণ জুলাই সবচেয়ে বেসিক কাঠামো বলেন, আপনি যেটা বলেন এটাই তো, এই কনস্টিটিউশন স্টে করা ছাড়া সামনে মুভ করার কোনো ওয়ে নাই। আমরা একটা ডেডলকে পড়ে যাচ্ছি এবং বিএনপি যা যা করবে সবকিছু অবৈধ হয়ে যাবে, এবং আজকে টুডে হোক টুমোরো হোক এটা চ্যালেঞ্জ করলে অবৈধ হয়ে যাবে। কি করে? কারণ এখানে এই সংসদ যে ডাকছে, সংসদ নির্বাচন সবই তো অবৈধ। তাহলে এখন সেই ভ্যালিডিটিও কি দিয়ে দিয়েছেন? মানে সংসদে তো জামাত যোগ দিয়েছে শেষ পর্যন্ত, বলেছিল নিবে না, শপথ নেবে না, কিন্তু পরে নিয়েছে, তাহলে ভ্যালিডিটি হয়ে গেল। না বিএনপি তো জামাত 2টা শপথ দিছে, জামাত একটা শপথ নেই। জামাত যদি 2টা শপথ না নিয়ে একটা শপথ নিত তাহলে আমি জামাতকেও সমর্থন করতাম না। আমি আমার কথা বলছি, যখন 2টা শপথ দিছে সেটা ওই স্পিরিটটাকে আফেয়ার করছে। আপনাকে বলছে আপনি শপথ নিছেন, এখন শপথ নেওয়ার পর কি হবে? এখন আপনাকে ওই জন্য কি বলছে, রবিবারের মধ্যে আপনাকে ডাকতে হবে। যদি না ডাকেন তাহলে ওই কথাটাই ঠিক হয়ে আসলো যে আপনি ক্ষমতায় আসছেন কারোর না কারোর সাথে কোনো বন্দোবস্ত করে। কিন্তু আমি একটা প্রশ্ন, আসলে এই আলোচনা, আইনি আলোচনাটা খুব বড় করলে মানে দর্শক হয়তো অনেক কিছু বুঝতে পারবে না, তাদের কাছে একটা স্বাভাবিকভাবে মানুষ যেটা মানে বুঝে জানে, মানুষ দেখতেছে এখন তেলের বাজার, মানে তেলের দাম বাড়ছে, তেল পাওয়া যাচ্ছে না, বা দ্রব্যমূল্য সেটা নিয়ে তাদের একটা কনসার্ন আছে, রোজার বাজার, এর মধ্যে যদি আপনারা আন্দোলনের মানে জামাত যদি আন্দোলনের কথা বলে, এবং আন্দোলন বলছে জুলাই সনদ, যেটি আসলে তারা কতটা বোঝে সেটা নিয়ে মানে আপনার এই জায়গায় প্রশ্ন আছে, তখন আসলে সেটা মানুষ কিভাবে নেবে এই আন্দোলনের? এই জায়গাতে দিকে যেতে দেয়, আমার যদি সার না পায়, আপনি 5 লক্ষ কৃষক কি দিবেন? কার্ড দিবেন। আমার কৃষক হচ্ছে 1.5 কোটি,
দেখেন আপনার মনে করে দেখেন এই সারের জন্য কিন্তু বহু কৃষক বিএনপির আমলে জীবন দিতে হয়েছে। আজকে আপনি সার পাবেন না বোন, কারণ যদি এলপিজি, আমরা তো কাতার এই বাই প্রোডাক্ট, তো গ্যাসের বাই প্রোডাক্টই তো সার। সার যদি না পান, সামনে ইরি মৌসুম আসতেছে, কারেন্ট যদি না পান, এখন কি উচিত ছিল? সর্বদলীয় নিয়ে একটা ক্রান্তিকালীন সরকার মতো গঠন করে চালানো উচিত ছিল। কারণ আপনি যদি তেল না পান, ইরি মৌসুম আসতেছে, আপনার কোনো জায়গায় পানি শেষ চলবে না, আপনি সার দিতে পারবেন না, আপনি এমনি মানুষ এমনি রাস্তায় নেমে যাবে রে বোন। 200 টাকা যদি ব্যারেল হয়ে যায় তেলের, মানুষকে জামাত ইসলামকে নামাতে হবে না, মানুষই রাস্তায় নেমে যাবে। তখন কি সেই হবে? নামা আর জুলাই সনদ বা জুলাই সনদ না, প্রস্তাব বাস্তবায়নের নামা তো কেন আপনাকে একটা জিনিস বলি, জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে চান ওই ইউসুফ আলাইহিস সালাম, আমরা তো একটা কন্ট্যাক্টে আসছিলাম, তারপর সবাই মিলে যখন আমরা এক জায়গায় যেতাম, তাহলে এই আন্দোলনের প্রশ্ন আসতো না। আর এবারে নির্বাচনটা হয়েছে কি জন্য? এই একটু সিম্পল করে মানুষের সাথে শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য, শাসকের পরিবর্তন না। একজন যাবে আরেকজনকে বসাবো, এই জন্য তো ইলেকশন হয়নি, এই জন্য এত লোক জীবন দেয়নি রে বোন। বোন, এই জীবনটা দেওয়া হলো কি জন্য? ভাগ্যের পরিবর্তনের জন্য। ভাগ্যের পরিবর্তন হতে হবে, সেটা হচ্ছে জুলাই সনদ। মানুষ এটা বোঝে, মানুষ এতটুকুন বোঝে ভাগ্যের পরিবর্তনের জন্য 15 বছর ফ্যাসিস্টিজম থেকে আমরা বের হয়ে আপনার বক্তব্য একদম স্পষ্ট ভাষা সারিয়ে আমি একটু মাসুদ কামাল মাসুদ কামাল আপনার কাছে যাই, যেটি বলছিলাম যে মানুষ যে সমস্যাগুলো দৈনন্দিন জীবনে ফেস করছে সেটা নিয়ে আসলে কতটা আলোচনায় আসছে, সেটি কতটা গুরুত্ব পাচ্ছে, নাকি বিরোধী দলের কাছে আসলে জুলাই সনদ, সংস্কার কমিশন এই বিষয়গুলো তাদের বেশি মুখ্য হয়ে যাচ্ছে, এবং যদি তাই হয় মানে সেটি মানুষ কিভাবে নেবে, আপনি কিভাবে দেখেন? এখন সমস্যার মধ্যে না আপনি এখনই তুলনা করতে পারবেন, মানে কোন সমস্যাটা বড় সমস্যা, কোন সমস্যাটা ছোট সমস্যা, এটা তুলনা করা যাবে না। এই কারণে এই মুহূর্তে যে দুই দলের যে রাজনীতি, জামাতের যে রাজনীতি, বিএনপির যে রাজনীতি, তাদের রাজনীতির ক্ষেত্রে প্রধান সমস্যা হলো গিয়ে এখন এই সংবিধান কিভাবে সংশোধন হবে না হবে এটা নিয়ে। এবং তারা এটা নিয়ে আন্দোলন করবে। জামাত আন্দোলন করতেছে কেন? জামাত আন্দোলন করতেছে বোঝানোর চেষ্টা করছে। জামাত এখানে একটা কথা বলি, স্লোগানটা কিন্তু খুব সিম্পল, খুব ইন্টারেস্টিং স্লোগান। কিন্তু স্লোগানটা হলো যে জুলাই চেতনা, জুলাই সনদ। জুলাই সনদ বাস্তবায়ন হলেই মানুষের আকাঙ্ক্ষা পরিপূর্ণতা লাভ করবে। সত্য? আমি তো সত্য মনে করি না। আমি তো মনে করি জুলাই চেতনার সঙ্গে জুলাই সনদের যোজন দূরত্ব আছে। যোজন দূরত্ব। জুলাই সনদ যেটা হয়েছে, নাম দিয়েছে জুলাই সনদ, যারা এটা করেছে, যেভাবে করেছে, এটা তাদের একটা মতলবের অর্জনে করেছে। এটা হলেই মানুষের জুলাই চেতনা বাস্তবায়িত হয়ে যাবে, এটা কিন্তু মনে করি না। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ দিই, অতি সম্প্রতি ঘটে যাবো ধরুন। এই যে রাষ্ট্রপতি ভাষণটা দিল সংসদে, এই ভাষণ নিয়ে জামাত কি করলো না করলো, বিএনপি কি করলো, বাজার সোশ্যাল মিডিয়ায় যান, তাহলে আওয়ামী লীগের লোকজন কি বলতেছে? আওয়ামী লীগের লোকজন এই লোককে বলতেছে গাদ্দার, এই মির্জাফর, এবং আওয়ামী লীগের সমালোচনা সে এখানে করেছে, অনেক কিছু করছে, আওয়ামী লীগের গালাগালি, আওয়ামী লীগের লোকজন তারা গালাগালি করতেছে। এই যে গালাগালিটা করতেছে, অনেক ঝাল মেটাচ্ছে। আচ্ছা, এই শাহাবুদ্দিন সাহেবের কি কোনো উপায় ছিল যে এই ভাষণ যা তাকে দেওয়া হয়েছে না পড়ার? যে জায়গাগুলোতে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়েছে উনি এখানে না পড়ে পারতেন? এই যে 16 পৃষ্ঠার একটা বই, এবং এই বইয়ের একটা লাইন, কিন্তু তিনি তো পদত্যাগ করতে চাইতে পারতেন, তিনি যদি এগুলোর সঙ্গে একমত না হতেন। পদত্যাগ করলে কি এটা উচিত হতো না? প্রশ্ন করতেছি কামাল ভাই, উনি অসুস্থ হতে পারতেন না? উনি অসুস্থ হাসপাতালে ভর্তি হতে পারতেন না? পদত্যাগ করলেন, অসুস্থ হাসপাতালে ভর্তি হতে পারতেন? অসুস্থ যদি না হয়, অসুস্থ কেন ভর্তি হবে? অসুস্থ তার ঠিক আছে। ছোটবেলায় আমরা বলতাম যে জ্বর আসছে স্কুলে যাবো না, বাপে এসে থার্মোমিটারে মাপতো, বলতো তত 96, কিন্তু একবার বাড়তি জ্বর খাইতাম, স্কুলে যাইতাম। রাষ্ট্রপতি একটা বাড়তি চর খেয়ে থেকে সংসদ অধিবেশনে যেত। আমি বলি আপনাকে, আমি যেটা বলছিলেন আমার বক্তব্য অন্য জায়গায়। তাহলে আমরা সংবিধানে বলেছি যে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সেই সম্মানিত ব্যক্তি স্বাধীনভাবে একটা কথা বলার এখতিয়ার নাই। এই সংবিধান তাকে স্বাধীনভাবে কিছু বলার এখতিয়ার দেয় নাই। এটাকে আমি এনজয় করি নাগরিক হিসেবে, আমি এনজয় করি না। আমি মূল পয়েন্ট আসছি, আমি এতক্ষণ যেটা বলা কিন্তু মূল পয়েন্ট না, মূল পয়েন্ট এমন আমি এনজয় করি না। তাহলে আমি তো চাইতেই পারি যিনি রাষ্ট্রপতি হবেন উনি ওনার ভাষণটা নিজে লিখবেন, নিজে পড়বেন। এটা যদি হতো তাহলে আমি বলতে পারতাম এটা সংবিধানে সংশোধন হতো, এবং আমি মনে করতাম এটা একটা সঠিক গণতন্ত্র হতো। এই যে জুলাই সনদ, এখানে কি রাষ্ট্রপতিকে সে ক্ষমতা দেওয়া হচ্ছে? বলা হচ্ছে কি রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে। ভারসাম্য কিভাবে হবে? রাষ্ট্রপতির এখন সংবিধানে দুটো ক্ষমতা আছে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে নিয়োগ করা। এর সঙ্গে আরো দু একটা যোগ করা হয়েছে। কি কি যোগ করা হয়েছে? প্রধান তথ্য কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা, তারপরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ করা। আরে ভাই, এগুলো নিয়োগ করতে পারলে কি না পারলে কি ক্ষমতার ভারসাম্য হয়ে গেল? এগুলো খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি নিজের মতো করে নিজের ভাষণটা লিখতে পারবে, বলতে পারবে। এই ক্ষমতাকে এই মানে জুলাই সনদে তাকে দেওয়া হয়েছে, হয়নি। তবে আমার চাহিদা হলো রাষ্ট্রপতিটা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে ওনার অপিনিয়নটা বলবেন, বলতে পারবেন। সেটা তো হচ্ছে না। আমি তো বলি জুলাই চেতনা আর জুলাই সনদকে এক করে বানাবেন না। জুলাই চেতনা জনগণের আকাঙ্ক্ষা, আর জুলাই সনদ আলী রিয়াজ, ডক্টর ইউনূস গঙ্গের, ওই গঙ্গের একটা ডকুমেন্ট, দুটোকে এক করবেন না। আমি মনে করি জুলাই সনদ দিয়ে সংসদে হোক, অথবা এই লোকগুলি, এই নির্বাচিত লোকগুলি, এটা আবার সংবিধান সংস্কার পরিষদ হোক, যেখানে হোক, ব্যাপক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং সেটা হলে ভালো হতো। আমি তো আপত্তি নাই, এর মধ্যে ভালোগুলি নেন, খারাপগুলি বাদ দেন, কোনো সমস্যা নাই। এর বাইরেও কিছু যোগ করেন, কোনো সমস্যা নাই ভাই, ভালোর জন্য করেন। কিন্তু এখন যে প্রক্রিয়াটা হয়েছে ভাই, কেউ বলে আমি সব মানবো, ও বলে সব মানেন, কিন্তু মানার যে প্রক্রিয়াটা, এটাকে যদি ঠিক করে নেন আপনারা, সেটা আমার আপনার ব্যাপার না। আরেকটা কথা বলি যে ভাই, যত কিছু বলেন এই গণভোট বিএনপি চায় নাই, বিএনপি গণভোট বলো কেন?
তো আবার হ্যাঁ বলতে বললো কেন, বলতে বাধ্য করা হয়েছে। ওরা মনে করছে যদি আমি এটা না বলি তাহলে এই বিরোধী পক্ষ যারা আছে জামাত অথবা এনসিপি তারা বলবে যে আমি জুলাই চেতনার বাইরে, এই চেতনা আমি চাই না। এই ভয়ে তারা করছে এই কাজটা। যদি বলা হতো যে আপনারা এটা একটা কেমন ব্যাপার হলো, মানে এরকম একটা দল যারা রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে তারা ভয়ের মুখে মানে চাপে পড়ে বলে ফেললো, এখন বলছে মানি না। রাজনৈতিক দুর্বলতা, এইটা তাদের রাজনৈতিক দুর্বলতা। তারা কেন সাহস পাবে, তাদের সমস্যা। সমস্যা পাচ্ছে কেন? তখন সাহস আমি অনেক দিন ধরে সেবা করছি, তারা মনে মনে চেয়েছে তারা খাবার কথা বলবে না, ক্যাম্পেইনও ছিল না এর পক্ষে। একটার পর একটা চাপ দেওয়ার পরে চাপ দেওয়ার পরে চাপ দেওয়ার পরে শেষে শেষে আরেকটা মাঝে একটা সবাই বলছি একবারই বছর উনি কিন্তু তিনি চাইতেন, আগে বলে নাই কেন, বলে নাই তো ওরা চাই না এটা, কিন্তু না করতে পারেনি। যদি ওপেন হতো সবাই মিলে যদি করতো দেখেন কি হতো। এটা ভাই অন্য হিসাব, বুঝছেন, এগুলো করে লাভ নাই। রাজনীতির কে কে করছে না করছে, কিন্তু আমার কথা হলো কি ভাই, এইগুলো নিয়ে আপনারা সময় নষ্ট করলে লাভটা কি হবে? আমরা জনগণ কি পাবো? আমরা জনগণ একটা গণতান্ত্রিক সংবিধান চাই, আমরা এমন একটা সংবিধান চাই যেটা মানা সহজ হবে, জনগণের পক্ষে সহজ হবে, পলিটিক্যাল পার্টিগুলির পক্ষে মানা সহজ হবে, সরকারের পক্ষে সহজ হবে। এরকম কিছু একটা করেন, গণতান্ত্রিক কিছু একটা করেন। জি, কিন্তু শুরুতেই একদম শুরুর দিন থেকেই হুঁশিয়ারি হুমকি জায়গায় চলে আসছে এবং বিএনপি যেটি প্রমিস করা ছিল সেটি আসলে কতটা তার প্রমিসের উপর আছে সেই নিয়ে প্রশ্ন শুরু থেকেই শুরু হয়ে গেছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির একটু এই প্রসঙ্গে রাষ্ট্রপতি নিয়ে আপনার কথা তুললেন। রাষ্ট্রপতির ভাষণের উপর সেই সময় তো ওয়াকআউট হলো, হট্টগোল হলো, সেটা আমরা দেখলাম। এতটাই ব্যস্ত ছিল, প্রতিবাদ মুখর ছিল যে তারা আসলে জাতীয় সঙ্গীত বিরোধী দল শুনতে পাচ্ছিল না। পরবর্তীতে যখন বুঝতে পারলো তখন তারা আসলে দাঁড়িয়ে সম্মান জানানো জাতীয় সঙ্গীতের প্রতি, মানে এর এতটাই মগ্ন ছিল, প্রতিবাদ মুখর ছিল যে এসব বলার পরেও হচ্ছিল না। কিন্তু ওই আবার সেই পুরনো আলোচনা, মানে যদি প্রশ্ন করা হচ্ছে জামাতকে, আপনার কাছে এর উত্তরটা কি, যে তখন যখন রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন নাহিদ ইসলামরা উপদেষ্টা হিসেবে, তখন কোনো হট্টগোল হয় নাই, তখন রাষ্ট্রপতিও সুবোধ বালকের মতো শপথ পড়েছেন, নাহিদ ইসলামরাও সুবোধ বালকের মতো শপথ নিয়েছেন, মানে উপদেষ্টারা। এখন রাষ্ট্রপতি সুবোধ বালকের মতো এসে ভাষণ দিচ্ছেন, কিন্তু সুবোধ বালকের মতো বিরোধী দলের মানে থাকছেন না কেন? তারা কেন, তাদের কেন এখন এত প্রতিবাদ? এর উত্তর প্রথমে বলে নিই, জীবনে সবচেয়ে বড় ভুল জাতি করছে। এই ভুল, সবচেয়ে বড় ভুল জাতি করছে 5 তারিখে রাষ্ট্রপতির কাছে 5 তারিখে এই কনস্টিটিউশন ফেলে না দিয়ে এবং শহীদ মিনারে দিয়ে নিজেরা একটা জাতীয় সরকার গঠন না করে। এবং এই উত্তরটাও রাষ্ট্রপতি নিজে দিয়ে দিলেন। যখন এই 8 তারিখে শপথের কথা আসলো তখন বিএনপি কিন্তু কি বললেন, এই সংবিধান থেকে বের হতে চাইলেন না, রাষ্ট্রপতিকে সবাই সরায় দিতে চাইছেন। যাদের কথা বলছে শপথ নিছে, শপথ ইউনূস সরকার নিছে, জামাত বা এনসিপি তো আর নেয়নি। এনসিপি সদস্যরা, এনসিপির আহ্বায়ক প্রধান যিনি ছিলেন তিনি, মুখপাত্র তিনি, এনসিপি ছিল না তো, সে ছাত্র উপদেষ্টা হিসাবে নিলেন। আপনি ধরে নেন এনসিপি নিল, এই তর্কে না, এটা আপনারটা কি নিছেন নিলেন। তখন কিন্তু তারা বলছিলেন, দেখেন ওই যে মাসুদ খান ভাই একটু আগে বললেন, নিয়ে কিন্তু ওই রাষ্ট্র ওয়াল থেকে কিন্তু সব ছবিগুলো নামায় ফেলছে। তারা প্রথম থেকেই প্রেসিডেন্ট, কারণ রাষ্ট্রপতি একটা চেয়ার। আমরা কথা হলো শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছ থেকে নিছেন, এটা নেওয়াটাই ভুল ছিল। এবং এই নাওয়াতে যারা প্রভোগ করছে, দে আর দ্য মাস্টার অফ দ্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এবং তাকে আমি নোবেল পুরস্কার দিতে বলছি, সে আইন উপদেষ্টাকে। সো আমার কাছে একটা জিনিস খুব পরিষ্কার হচ্ছে, আজকে যেটা বললো ভাই একটু আগে, গণভোটে আপনি না পক্ষে প্রচার চালায় একদিন হা বললেন, আপনাকে আমি একটা প্রমিস করলাম, প্রমিস করে পরবর্তীতে রাখলাম, এটা কি প্রতারণা না জাতির সাথে? প্রতারণা কি প্রতারণা? দ্বিতীয় কথা, আপনি যদি বলেন যে আমি ভয় বা রাজনৈতিক আমার দুর্বলতা, রাজনৈতিক দুর্বলতা তো আপনার প্রথম দিন থেকে আছে, যেদিন থেকে আপনি বলছেন আমার ফিরে আসাটা আমার হাতে না। তার মানে কি এই দুর্বলতা, এই ভয় তো আপনি প্রথম দিন থেকে পেয়ে আসছেন। যেমন এরশাদ সাহেব সবসময় সব কাজ করানো গেছে, কি জানেন এরশাদ সাহেব জেলে যাবে না, জেল ছাড়া যা বলবেন তাই করবে। সেই পদ্ধতিতে এটা কি আপনারা এখন হাতে নিচ্ছেন যে সবকিছু করানো যাবে, যেহেতু আগেও করানো গেছে এখনো করা যাবে? না, ওনাকে দিয়ে কারা করাতে পারবে? দুর্বলতাটা, ভয়টা তো জামাতে ইসলাম বা মানুষের কাছে না, জামাতে ইসলামের একরকম প্রতিপক্ষের কাছে না, প্রতিপক্ষের কাছে না। আপনি যার কাছে বলছেন যে যখন আপনাকে সিগন্যাল দিচ্ছে ফিরে আসো, তখন আসছে সে প্রতিপক্ষ তো জামাতে ইসলাম বা এনসিপি না। আর দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন, একটু আগে যেটা বলতে, জামাতে ইসলামী বা এনসিপির তো চাপ ছিল যে এই মানে হ্যাঁ বলতে হবে গণভোটের পক্ষে, গণভোট না হলে বা জুলাই সনদ না হলে কোনো নির্বাচন, এগুলো এই চাপটা না, আপনি ওই যে ভাই যেটা বললো সেটার সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত। জুলাই চেতনা এবং জুলাই সনদ, জুলাই চেতনারই হচ্ছে রিফ্লেকশন জুলাই সনদ। ভাই যদি আপনার মনে হয় যে এটা নাই, আপনি তো সুশীল সমাজের অংশ, আপনি যা বললেন না কেন যে এগুলো জুলাইতে অন্তর্ভুক্ত করেন? এগুলো এই সবচেয়ে বড় দুর্বলতা রাষ্ট্রপতি সম্পর্কে শোনেন। কি বললো শফিক রহমান, আমাদের সবচেয়ে কি বয়স্ক এবং কি বলবো জ্ঞানগর্ভ সাংবাদিক হিসাবে উনি কি বললেন, সবচেয়ে বড় দুর্ভাগ্য জাতির রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকরা পরিবর্তন হয়ে যায় কেন? এবং সেই সাংবাদিকদেরকে কিন্তু খারাপ কথা বলছিল। আজকে যে কথা বললেন শোনেন, আমি যদি দিতে না চাই আমাকে চাওয়াতে পারবে? রাষ্ট্রপতি যদি বলতো, এই ভাষণ তো উনি পড়ছেন, পড়ে এসে তো ডেলিভারি দিচ্ছেন যে না সংসদে দাঁড় করা দিয়েছে পুতুলকে, এখন তুমি পড়ো, আগে দেখতেও পাওনি, তা তো না, উনি তো পড়ে এসছেন। ভাই ঠিক না ভুল বলেন? আগে তো সে একবার রিভাইজ দিয়ে এসছে, রিভাইজ দিয়ে এসে যদি বলতো না ভাবা আমি পড়তে পারবো না, তাহলে আমার কাছে কি দেশ আগে, তাহলে আমার জীবন যাবে। আপনি মুগ্ধরা বা ওই যে ওই ছেলেটার চিঠিটা যেটা পড়ছে সংসদে, আয়াজ কি লিখে গেছে মাকে, যেটা প্রতিবন্ধী যদি যেতে পারে আমি যেতে পারবো না, মৃত্যু তো হবেই। তা আপনি তো একটা আদর্শকে ধারণ করেন, ভাই আমাকে দিয়ে এটা বলা যাবে না। তার মানে আপনি আদর্শ নাই আপনার কাছে, আপনার নিজের জন্য আপনি দেশকে বিক্রি করে দিতে পারেন, এবং এটাই আওয়ামী লীগ। সারাদিন চুপ পূজা আওয়ামী লীগ, তাই কারণ আওয়ামী লীগকে দেশ বিক্রির কোনো সুযোগ নাই, যা বলবে বা সরকার দল যা বলবে তাই করবে না, ওটা একই জিনিস ছিল তখন। ইন্ডিয়া যা বলবে আওয়ামী লীগ তাই করবে। আজকে এই বিএনপির বেলায় আমি তাই বলতেছি, বিএনপির এই আচরণ ভালো লাগতেছে না, মনে হচ্ছে আবার সে পদধ্বনি শুনতে পাচ্ছি, আওয়ামী লীগের পদধ্বনি শুনতে পাচ্ছি। ইন্ডিয়া যা বলবে তাই করতে হবে। শোনেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন, ক্ষমতায় থাকবেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, ক্ষমতা থেকে ফেলে দেবেন, দুইটা দেয়। এক হচ্ছে ইন্ডিয়া বলে দিচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করো না, উনি করতে যাচ্ছেন না, জনগণ আপনাকে ফেলে দেবে।
সো আপনি একটা উভয় সংকটের মধ্যে কিন্তু আছেন, একদম সূক্ষ্ম লাইনের উপর দাঁড়িয়ে। আপনি এখানে যে 30 তারিখে পর আমার কি আছে ওয়েটা আপনি আমাকে বলেন। ওনারা যদি এই জুলাই সনদ না মানতে চায়, রাজপথ ছাড়া আমার কোথায় পথ আছে? এবং রাজপথে আপনি সমাজটা তো সবকিছু আপনি রাজপথে ঠেলে দিচ্ছেন। আপনি কনস্টিটিউশন তুলে আনলেন কোন রাজপথে? বিপ্লব কি এই কনস্টিটিউশন মেনে হয়েছে? আপনি যে শিলংয়ে থাকলেন এতদিন, কোন কনস্টিটিউশনের বলে? আপনি কি ভারত সরকারের বিরুদ্ধে? আমরা কি এখানে আপনার সাথে আগে কথা হয়েছে, কিন্তু মানে ইন্ডিয়া নিয়ে আসবে, ইন্ডিয়া ছেড়ে দেবে, তাহলে এই ভোট, জনগণ, অন্তর্বর্তী সরকার এগুলো কি সব মিলে যাচ্ছে। আমার এটা একটা কথা শুনেন, বলুন, আপনাকে যদি জোর করে কোনো দেশ কেউ নিয়ে যায়, আপনি যখন ফিরে আসবেন, যখন বলবেন যে এখন আর আমার জীবন, আপনি তখন মন্ত্রী, আপনি কেন ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করতেছেন না? আপনাকে তো বলতেছে জোর করে তুলে নেওয়া যাওয়া হলো, ওই দেশে আপনাকে অন্যায়ভাবে এতদিন রাখা হলো, কারা রাখলো, কি করলো, আপনি তার তদন্ত চাচ্ছেন না কেন? স্বাধীন তদন্ত চাইলেন না কেন? আমাকে কিভাবে রাতের অন্ধকারে কোন বর্ডার দিয়ে নিয়ে যাওয়া হলো, এর স্বাধীন তদন্ত চাই। আপনি তো তা চাচ্ছেন না। আপনি সালাউদ্দিন সাহেবকে এই তদন্ত চাচ্ছেন যে আমাকে এতদিন শিলংয়ে রাখলে, শুনলাম, বুঝলাম আপনার পরিবার টাকা দিচ্ছে, সব করছে। আপনি তো কি আমার আপনার মতো হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আপনার কত বড় বাংলাতে রাখার ক্ষমতা কোথায় থেকে আপনি টাকা পাইলেন? আপনি কি ছিলেন? এটা প্রতিমন্ত্রী ছিলেন। এতদিন আপনি ওই বাংলাতে থাকলেন, টাকা কে আর দিল আপনাকে? আপনি এসে প্রথম দিনে আমার কথাটাকে শোনেন, প্রথম দিনে এসে আপনি সালামের গাড়িতে উঠলেন, উঠে আবার ভুল স্বীকার করলেন, আমার ওটা ঠিক হয়নি। আপনি সেদিন বক্তব্য দিতে যে ইন্টেনশনালি কি বললেন, জুলাই কথা পরে এসে ভুলে গেছিলাম। মানে জুলাইকে আপনারা এতখানি চেতনাকে ধারণ করতেছেন যে জুলাইকে 18 মাসের মধ্যে যে মেজরিটি পাইছেন, জুলাইকে ভুলে গেছেন, এখনো শিলংকে ভুলে গেছেন। কেন বলি ইন্ডিয়ার কথা? আপনি তো ছিলেনই। আপনারাও তো মানে জামাত ইসলাম তো জাতীয় সঙ্গীতে দাঁড়াতে ভুলে যাচ্ছে, ভুল করছে, বুঝতে পারছেন না। এবারে আপনাকে বলি, প্রধানমন্ত্রী এখন পর্যন্ত বলছে যে প্রথম দিনের অধিবেশনে স্যাবোটাজ করছে এই আওয়ামী লীগের যেসব কর্মচারীরা এখানে হচ্ছে অ্যাপয়েন্টেড ছিল। আওয়ামী লীগের কর্মচারীরা যারা অ্যাপয়েন্টেড ছিল এই সংসদে, তারাই তো আছে সংসদে। একটা প্রথম দিন, এতদিন পর একটা সংসদ বসবে, আপনি মাইক সিস্টেম চেক করবেন না 10 বার? এদের আমরা এখানে যদি আপনি এই টকশোতে দেখেন যে দুই পার্টি যদি খুব বেশি চিৎকার চাচাচাতি করে, কারো কথাই শোনা যায় না, শোনা যায়। কিন্তু এটাও আপনাকে বলতেছি, আমাদের আরো কেয়ারফুল হওয়া উচিত। রাষ্ট্রপতি আসা আবার একটা জিনিস, রাষ্ট্রপতি আসা এবং জাতীয় সঙ্গীতের মাঝখানে কিন্তু কোনো পদ নেই। মাঝখানে ভাই ঠিক না ভুল বলেন, তিনি আসা শুরু করবেন, জাতীয় সঙ্গীত বাজানো শুরু হয়ে যাবে। তা আমি রাষ্ট্রপতিকে সম্মান দেবো না বলে বসেছি। বসার সময় যখনই আমি দেখতে পাচ্ছি যে জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে, তার মানে ওই যে বললাম কুট চালটা কি, রাষ্ট্রপতিকে তখন সম্মান দিতে আমি বাধ্য করবো, কারণ পিছনে আমি জাতীয় সঙ্গীত লাগাই। মানে রাষ্ট্রপতিকে সম্মান দিবেন না বলে জাতীয় সঙ্গীতে উঠে দাঁড়ানো যাবে না? না, দাঁড়ালাম তো সঙ্গে সঙ্গে, যখনই শুনলাম তখন দাঁড়ান, দুইটা কাজই তো করলাম। জাতীয় সঙ্গীত শোনেন, দেশ তো আমার, দেশ নেই মানে আমি আপনি কেউ নেই। এই যে এত চিল্লাচিল্লি করতেছি কিসের জন্য? এই দেশটার জন্য তো, এই হতভাগা মায়ের জন্য তো। আমার এই মাথা এত হতভাগা কেন? এই যে মাসুদ কামাল বলতেছে, আমি বলতেছি, আপনি হচ্ছে কি, আমরা এই দেশটার তো ভালো চাই। এই দেশটার ভালো চাই যার হাত দিয়ে, তাকে দিয়ে আপনি আর একটা জিনিস শোনেন, রাষ্ট্রপতি যা বলছে, তারপর রাষ্ট্রপতি কি নিজে রাজসাক্ষী হয়ে যায়নি আওয়ামী লীগের বিপক্ষে? আওয়ামী লীগ ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট। এটা তো এখন এই সংসদের প্রসিডিং এ চলে আসছে। এখানে কোনো গণতন্ত্র ছিল না, কোনো ইলেকশন হয়নি। তাহলে উনি নিজেদের নির্বাচন হলে রাতের ভোটে সংসদের দ্বারা সেই নির্বাচন কিভাবে বৈধ হলো? সেই নির্বাচনটা বৈধ হয় কি? সালাউদ্দিন ভাই একদিকে কনস্টিটিউশন দেখাবে আর একদিকে নিজের কাজগুলো দেখাবে, তাহলে তো হবে না। এটা তো দ্বিচারিতা হয়ে যাচ্ছে তার প্রতি মুহূর্তে। তিনি বুঝতাম যে এই ভারতের বিদেশে ইনকোয়ারি চাইতো। জি মাসুদ কামাল, আমি প্রশ্ন করি, আপনি আপনার মূল্যায়ন যদি বলেন। এখানে একটা কথা বলি, এখানে কিন্তু অনেকগুলো ঝামেলা আছে। আচ্ছা, কিভাবে যে ওনারা যদি এই সংবিধান সংস্কার পরিষদের মিটিং বাদ দিয়ে জাতীয় সংসদে নর্মালি এই সংবিধানের সংশোধন করতে যায়, সাথে অনুযায়ী অনেক ঝামেলা আছে, যেটা নাকি শাহরিয়ার ভাই বললেন, এটা আমি কিন্তু অস্বীকার করছি না, আছে। আবার ধরেন যদি সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে যায়, তো সেখানেও কিন্তু ঝামেলা আছে। ঝামেলা আছে, এই সংবিধান সংস্কার পরিষদ পাইনি, এটা এটা কোথায় পেলেন? এটা কি সংবিধান আছে? নাই তো। এই ঝামেলা অনেকগুলো আছে। এখন যে জিনিসটা হলো কি, আপনি যেভাবে ধরেন কি হবে, আমি ধরা যাক কি হবে, আমরা ধরতে পারি, আমি যদি হবে বুঝিয়ে এই জাতীয় জামাত ইসলাম রাস্তা আন্দোলন করবে, তার সঙ্গে এনসিপিও থাকবে, আন্দোলন হবে, হওয়ার পর কিন্তু জাতীয় সংসদ ঠিকঠাক মতো বসবে। বসার পর ওরা এই জাতীয় সংসদের মধ্যে কিন্তু সংবিধান সংস্কার করে ফেলবে। আমি বলবে সাথের আলোচনাই করবো না, সাথের কাছে থাক, আমার কাছে আমি করবো, করে নিয়ে ফেলে যাবো। তারপরে যখন হয়ে গেল, তখন তারা বলবে যে এটা আমরা করছি, ওই ডক্টর অফ ডেসিডি করছি, বলে দেবে, তখন আপত্তি করবেন। এরকম একটা হয়ে যাবে, এবং একটা চোট কাটার মতো বিধেই থাকবে, আইনগত ভাবে একটা প্রশ্ন থেকেই যাবে। অনেকগুলো আছে, যেমন আমি এক্সাম্পল দেবো, 106 এর আদলে তারা মানে ওটার উপর নির্ভর করে সরকার গঠন করলো, বলছো তো 106 এর দেখেন তো আপনার অ্যাপিলেট ডিভিশন ফুল কোড করছে। ফুল কোড কোথায় করছে ভাই? কোথায় করছে? ওই সময় তো প্রধান বিচারপতি ছিল এই ক্যান্টনমেন্টে যে তালিকা ছিল, ওরা যে তালিকা দিছে, ওনার তো চিন্তা ছিল ফুল কোড আদৌ বসছে কিনা, এটা নিয়েও তো বসছে। মানে তো এক জায়গায় বসে দিতে হবে, নট নেসেসারিলি। তারা তো মানে ধরেন যুক্তির জন্য, আমি জানি না যে তিনি দিয়েছেন কিনা আদৌ, এই নিয়ে প্রশ্নটা রয়ে গেছে, কিন্তু ক্যান্টনমেন্টকেও তিনি স্বাক্ষর করতে পারেন। আমি বলছি আপনাকে, এই সমস্যাগুলো কেউ প্রশ্ন করে না, কেন করে না? যে প্রশ্ন করতে কোনো লাভ নাই। আমি মানতে চাই যে 106 এর মাধ্যমে একটা মানে আপনার সাজেশন পাওয়া গেছে, এটা আমি বিশ্বাস করতে চাই, বিশেষ করে বসে আছি, সমস্যা তো নাই, পুরো জাতি বিশ্বাস করতে চায়, তার জন্য শেষ ওভাবে সাতের ককে ইগনোর করে সাইডে রেখে সংবিধান সংশোধন হয়ে যাবে। হয়ে গেলে পরে আমরা এটা বলে নেবো যে এই কারণে আমরা করছি। এটা আপনার কাছে একটা সহজ সমাধান আছে, কিন্তু দুই পক্ষ তো মানতে হবে, তারা তো এই বিষয়টা দুই পক্ষ একইভাবে মানছে না। কাজ হয়ে গেলে তারপরে মানবে, কাজ হয়ে গেলে কোন বলবে না মানি না। মানার দিকটা কোনটা কত দূর যায়, কিন্তু রাষ্ট্রপতি ইস্যুটাতে আপনি এখন মানে কি বলবেন? এখন নাহিদ ইসলামও বলছেন যে রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব, সেটাতে তারা থাকবেন এবং তারা বলবেন যে কেন ওয়াকআউট করেছেন, কিন্তু ধন্যবাদ জ্ঞাপন তারা করবেন না। কিন্তু প্রথম দিনই তারা ওয়াকআউট করে বেশ হট্টগোল, সেটা নিয়ে খুব আলোচিত হচ্ছে এখনো পর্যন্ত। ওইটা আমি পছন্দ করি নাই, আমি আমার অবস্থান থেকে আমি ওটা পছন্দ করি নাই ভাই। সত্যি কথা বলতে ওই সময় আমি সংসদে ছিলাম,
আমি ওই সময় আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম আমি দেখার জন্য। তো ওখানে ছিলাম, বাবা ওই যে বলতেছে যে আমরা শুনতে পাই নাই, শুনতে না পাওয়ার তো কোনো কারণ নেই। কারণ এখানে বলি আপনাকে, কারণ হলো এই কারণে ওই সময় যখন জাতিসংঘ শুরু হয়েছে ঠিক তখনই দুটো বড় বড় স্ক্রিনে জাতীয় পতাকা দেখানো হচ্ছিল। তো আপনি সঙ্গীতটা শুনলেন, কানে শুনেন নাই, সাউন্ড সিস্টেম খারাপ ছিল, শব্দ শুনেন, ধরলাম শুনেন নাই, জাতীয় পতাকা তো দেখছেন না ভাই, ওটা চোখের ব্যাপার, জানেন না কেন? তারা দাঁড়ায় নাই এই কারণে। আমি বলছি না যে তারা অবজ্ঞা করে দাঁড়ায় নাই, তারা মানতে চায় না, তারা জামাত এই জন্য দাঁড়ায়। আমি তো ওই লাইনে যাচ্ছি না। আমার কথা হলো কি, তারা তখন এই প্রেসিডেন্টকে অবজ্ঞা করার ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস ছিল, আশেপাশে অন্য কিছু খেয়াল করে নাই, এই কারণটা ছিল। কিন্তু আমার কথা হচ্ছে এত জনগিত ব্যাপারটা ছিল না। আপনি প্রেসিডেন্টকে অশ্রদ্ধা করতে চাচ্ছেন কেন করে? আপনি কিনা এখানে তো যখন আপনি শপথ দিয়েছেন তখন তো ব্যক্তিটাই পদে ছিল না, কিন্তু পদটা এখানে ওভাবে নিতেন, এতে সমস্যাটা কি হতো? এতে কি মহাভারত অশুদ্ধ হতো ভাই? কিছুটা ব্যাপারটা হলো কি দেখানো যে আমরা এটা চেয়েছি, আমরা এটা মানি না, এটা দেখিয়ে কি লাভ হয়েছে আমি জানি না কি লাভ হয়েছে। বাট আমি মনে করি এটা কোনো ভালো উদাহরণ তৈরি হয় নাই। আবার ধরেন সংসদে আপনি ওয়াকআউট করতেই পারেন, করেন, ওরা করতে পারেন, তারা তখন হট্টগোল করেছি। এবং যেভাবে এনসিপি লিডাররা, আমি জামাতকে এখানে কিন্তু ওইভাবে বলবো না, আমি দৃশ্যমান দেখেছি এনসিপি লিডারদেরকে, তারা যেভাবে দুই হাত প্রসারিত করে একদম মানে 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 ভঙ্গিমা স্লোগান দেওয়া, অমুক দেওয়া তমুক দেওয়া, এটা কোনো জামাতের আমিরও ওই সময় শক্ত মানে বেশ জোরালো ভাবে বলছিলেন, দেখে বোঝা যাচ্ছিল। বলছি না ভাই, আমি বললাম তো, কিন্তু ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল লিডারদের, এটা দৃষ্টিকোণ লেগেছে আমাদের কাছে, এটা সবাই বলেছে আশেপাশে, আমি দেখেছি তো, প্রশ্ন ছিল না তাদের ভাই। আপনি আপনি ওয়াকআউট করে বলেন আমি প্রতিবাদ ওয়াকআউট করলাম, হয়ে গেল। স্লোগানের ভাষা তো আমরা জানি, স্লোগানের ভাষা কখনো নিয়ন্ত্রণে থাকে? ওখানে ওই ছিল না। তো দরকারটা কি করা? আপনি পছন্দ হয় না চলে যাবেন। তো এই বিষয়গুলো তো আছে, মানে আমি মানে বলবো কি এগুলো পুনরাবৃত্তি না হওয়া ভালো। ধন্যবাদ জ্ঞাপনের যে আলোচনা, সেখানেও কি এরকম পুনরাবৃত্তি হবে কিনা কি মনে হয়? শারীরিক কবির এক এবং একটা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে রাষ্ট্রপতিকে স্বৈরাচারের দোষর বলে মানে সেই হট্টগোল বা যদি বলি যে প্রতিবাদ, সেটা যা দেখা গেছে, যেটি আলোচনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে আসলে 1400 মানুষ হত্যায় অভিযুক্ত স্বৈরাচার তার দোষর করে বলা হচ্ছে রাষ্ট্রপতিকে, এবং সেখান থেকে তার অপসারণ দাবি করছে। 30 লক্ষ শহীদ মানে 30 লক্ষ গণহত্যার সহযোগী বা তাদেরকে যারা তাদের দোষর যারা, তারা এই মানে দাবিটা তুলছে। ফলে এটি এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোচনার জায়গা হয়ে দাঁড়িয়েছে, দেখছিলাম। কি বলবেন? প্রথমে মাসুদ কামাল ভাইয়ের কথা বলি। মাসুদ কামাল ভাই এই জাতির বড় সৌভাগ্য যে শেখ মুজিবের মতো কোনো লোক সেদিন ছিল না, তাকে শাহেদ আলীর মতন চেয়ার ছুড়ে মেরে দিত রাষ্ট্রপতির কাছে। আর শেখ মুজিব সেদিন চেয়ার ছুড়ে মারছে বলে 7ই মার্চ পাইছে, 25শে মার্চ আসছে, 16ই ডিসেম্বর আসছে, একটা স্বাধীন দেশ পাইছে। সূচনাটা শাহেদ আলী ডিপটি স্পিকারকে চেয়ার ছুড়ে মেরে ফেলে তো শেখ সাহেব মেরে ফেলে দিলেন। আজকে তো আপনি বলতেছেন এগুলো হয়নি হট্টগোল। হট্টগোল কাকে বলে, কত প্রকার, কি কি শেখ মুজিব না তার আগের থেকেও দেখা দিচ্ছে। আপনি ইন্ডিয়ার সংসদের দিকে যা টাকা দেখেন, ওটা আরো দেখি মাইক ছুড়ে মেরে দিয়েছিল আলমগীর কবির সাহেব, খেয়াল আছে? তখন মন্ত্রী ছিল আমার এলাকার আলমগীর কবির সাহেব। সো এই ধরনের কথাগুলো বলে লাভ নেই। আর আমার বয়স কম তো কিন্তু সব মনে আছে, এই হচ্ছে আরেক সমস্যা। আর দ্বিতীয়টা কথাটা হচ্ছে যে আপনি যেটা বললেন ওয়াকআউট করবে, জরুরি কোনটা? জরুরি এইটা যে 1400 লোককে আপনি মেরে ফেলে দিচ্ছেন, সেই সময় তো আপনি ভাই একটা বিবৃতি, আর আপনি বলে রাষ্ট্রপতি বিবৃতি দিতে পারে না, তাহলে আপনি কালের কণ্ঠে বিবৃতি দিলেন কিভাবে? রয়টার্সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিবৃতি দিলেন কিভাবে? তো রয়টার্সে দিচ্ছে তো ইউনূস সাহেবের কাছ থেকে অনুমতি নেননি, তাহলে কি কালের কণ্ঠের এইটা কি তারেক সাহেব ইন্ডোর্স করে দিছে যে তুমি আবার বলো যে ইউনূস সাহেব অবৈধ, তোমাকে জোর করে আটকে রাখছে? এটা দিতা। প্রথম কথা হলো যে রাষ্ট্রপতি যে অন্যায় করছে, রাষ্ট্রপতি অবৈধ, এটা আমাকে দেখাতেই হবে। এবার দ্বিতীয় কথাটা বলি, হ্যাঁ দুইটা মত থাকবে পৃথিবীতে, সবাইকে একটা সংসারে থাকলেও কিন্তু 100% কাউকে আপনি সুখী করতে পারবেন না। আর যেটা বললেন 71 সাল নিয়ে, শোনেন এই আমি এক টকশোতে বলছিলাম খুব দুঃখ নিয়ে যে 71 প্রোডাক্ট হয়েছে। শোনেন 71 হচ্ছে মহান স্বাধীনতা, এই মূল্যবোধটাকে ধারণ করে নিয়ে ওখানে কথা উঠলো যে কি যাদের নাম দেওয়া হচ্ছে এনাদের নাম দিতে পারবে না, এরা সব রাজাকার ছিল। আরে বাবা শাহ আজিজুর রহমানকে তাহলে ইতিহাস থেকে বাদ দাও। আজিজুর রহমান সাহেবের, আব্দুর রহমান বিশ্বাস, এনাদের তুমি নাও নেই। আর যদি তাই নিয়ে থাকে আজকে এই প্রশ্ন তুলতেছে, তার মানে এই প্রশ্ন তারা তুলতেছে যারা 1% না 0.5% ভোট পায়নি, তারা চাই বিভেদ। যেমন আমি কালকে একজনের কথা বলছিলাম যে বিভেদ তৈরি করে কোনো লাভ নেই। আর আপনি বলতেছেন মানুষ 40% লোক তো ভোটই দিছে, তা আপনি তারপরে বলবেন স্বাধীনতা বিরোধী? আরে ভাই আপনি তো সেটা এই ইস্যুটা নিয়ে আপনি সংসদে কথা বলেন, আপনি যে বলতেছেন সেটা এখন দিয়েছে 40% মানুষ ভোটটা এখন দিয়েছে এই সময় এখন দিল, তখন 71-এর মানে আমি বলছিলাম যে এটা এই আলোচনাটা আপনার কাছে মানে জামাত ইসলাম নিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ কি জামাত 71-এর বিরোধিতা করেনি। যেটা করছে যে অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করছে, যেটা খালি ইয়া না। এই যে আজকে বোধহয় দেখলাম আলতাফ সাহেব কি বলছে, ইন্ডিয়া সাহায্য করছে যাতে 2 পাকিস্তান আলাদা হয়। আমাদের স্বাধীনতার জন্য ইন্ডিয়া কোনো সাহায্য করেনি। আমি একই কথা বলতেছি যে বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক ভুল কি ছিল? অখণ্ড পাকিস্তান চাওয়া। কিন্তু তারা আমরা যেটা বলতেছি মা বোন এগুলো আপনি একটু বিচার করেন না, বিচার তো করেননি। না করা পর্যন্ত আপনি একটা দলকে কেন লেবেল? জামাত ইসলামের কয় % ভোট আছে? সো এই মিথ্যাচার গুলো বন্ধ করতে হবে। আর যে কারণে দেখাচ্ছি আজকে বিএনপি যে মিথ্যাচার করে জুলাই সনদ অবমাননা করতেছে, রাজপথ ছাড়া কোনো উপায় নাই। মাসুদ ভাই, বাচ্চা না কানলে মাও দুধ দেয় না। আরে কাঁদতেই হবে, কান্দার জন্য আমরা জন্মাইছি কান্দার জন্য। 90 সালে কাঁদছি, 96 কাঁদলাম, আবার বাচ্চা উল্টা পাল্টা কান্না করলে চাপ থাপ্পড় খায় না, চাপ থাপ্পড় খায় না, ছোট তো বলে বুড়াক বাবা চাই রাখ খাবা, কিন্তু কথা হচ্ছে তারপরে কিন্তু দুধ দিতেই হবে। বাচ্চাকে ওই যে পিঁপড়ায় রাখলে কামড় দিবে, ওই অবস্থা আমাদের। মাকে রাখবো কোথায়? দেশটাকে ধারণ করতেছি তো খুবই সমস্যা, যার হাতে দিই তাই লুণ্ঠন করি, এই হচ্ছে সমস্যা। মাসুদ কামাল ভাই, তো লুণ্ঠন থেকে দেশটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। মাসুদ কামাল, আপনার কাছে শেষ বক্তব্য।
না, আমার কথা হলো শোনেন, এগুলো অনেক কিছু আছে, কিন্তু মানে মূল যে সমস্যাটা হয়েছে কি, আমি নিজেও আমি একটা কথা বলি আপনাকে, দেখেন এখন এই যে ঝামেলাগুলো হচ্ছে না, আমি আগেও বলেছি জামাত এবং বিএনপির কিন্তু দূরত্ব খুব বেশি না, খুব বেশি না, তাদের মধ্যে দূরত্ব খুবই কম। এই জন্য আমি কিন্তু মাঝখানে বলেছিলাম একবার, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল যে আমরা তো বিভিন্ন নির্বাচনকে বিভিন্ন বিশেষণে মানে ই করছি, অভিহিত করেছি। যেমন 2014 নির্বাচনকে বলেছিলাম যে ভোটারবিহীন নির্বাচন, 18 বলেছিলাম নিশিরাতের নির্বাচন, এবং 24 নির্বাচনকে বলেছিলাম আমি আর দামি নির্বাচন। আমি 26 নির্বাচনকে কিন্তু বলেছিলাম যে এটা হলো আমরা আর মামুরা নির্বাচন। বেসিক্যালি এখানে যাদের আপনি নির্বাচিত করছেন, হয় আমরা হবে না মামুরা হবে। জামাত এবং বিএনপির মধ্যে আমি এত দূরত্ব দেখি, আমরা আর মামুদের যে দূরত্বটা এত দূরত্ব দেখি। কাজে এই দূরত্ব নিয়ে নির্বাচন করছে, ইলেকশনে পাস করছে, কেউ করে নাই, এদের মধ্যে বিরোধ খুব বেশি একটা নাই। এবং এই জন্য আমি বলেছিলাম যে এই সংসদটা আমার কাছে মনে হচ্ছে যে ভাইব্রেন্ট হবে। এই কারণে হবে, এখানে কথায় কথায় ওয়ার্কআউট হবে না। এই যে প্রথম দিন অনেক বলেন, তাহলে প্রথম দিন হলো, এটা তো একটা ইস্যু, এটা একটা বেসিক ইস্যু নিয়ে তাদের মধ্যে বিরক্ত হচ্ছে। এই বিরক্ত মিলে যাবে, আমি মনে করি আলোচনা টেবিলে কোনো ভাবে মিলবে। মেটার পর কিন্তু বাকি যতদিন এই সংসদ থাকবে, দেখবেন আপনি এই সংসদ ভালো হবে, আমি এটা আশাবাদী। তখন এখানে তো বিরক্ত ওই পর্যায়ে নাই, যেমন আগে যেটা ছিল আওয়ামী লীগ আর বিএনপি কি একদল আরেকদলকে ব্যর্থ করার চেষ্টা করে। তুই ব্যর্থ করার চেষ্টাটা আসলে নিজেকেই ক্ষতি করে। আমি যদি ব্যর্থ করে দিই তাহলে সমস্যা, নৌকা যাচ্ছে একদিকে, দুইজন একদিকে থাকে, দুইজন দুই দিকে, আমি এই বোঝাবো না, আমি নৌকা ডুবাই দিব। তাহলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে মাসুদ কামাল ভাই। আমি বলছি, কিন্তু এইবার আমি বলছি এবারে সংসদে নেমে আশাবাদী এই কারণে, এটা কিন্তু হবে না, দেখেন এবার অনেক ভালো একটা সংবিধান পাবো আমার ধারণা। তো দেখি কি হয় সামনে, দেখি আমি আশাবাদী এই সমস্যা মিটে যাবে, সংবিধান সংশোধন হবে, হওয়ার পর অনেক কিছু থাকবে, আবার কিছু থাকবে না। এখানে সপক্ষ এখানে এসে অন্তত আমার টকশো ফোরামে যে কজন আছে সবাই একমত, সামনে আশাবাদী হওয়ার মতো বিষয় আছে বা আশাবাদী আমরা হতে চাই। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। আজকের মতো শেষ করে নিশ্চয়ই সামনে এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলা সুযোগ হবে। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের মতো